18 জানুয়ারি 2026 একজন মুমূর্ষ রোগীকে রক্ত দিতে যাচ্ছিলেন মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের বাসিন্দা মোহাম্মদ রুবেল। রাত 12:30টার দিকে মোহাম্মদপুর থানার সামনে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী তার মুঠোফোনটি নিয়ে যায়। আমি একজন মুমূর্ষ রোগীকে ব্লাড দেওয়ার জন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যাব। সেটা হলো আমি শিয়া মসজিদ থেকে একটা রিক্সা নিয়েছি, যেতে যেতে থানার সামনে পৌঁছেছি। আমি রিক্সায় ছিলাম, পিছের থেকে টান দিয়ে আমার মোবাইল নিয়ে গেল। মোবাইলটা হাতে ছিল, এভাবে আমি বসেছিলাম। যেহেতু থানার সামনে, আমি মিনিটের মধ্যে থানায় চলে গেছি। হুন্ডা দিয়ে টান দিয়েছে, তো আমি আরও দৌড়ে পাইনি। সিসিটিভি ফুটেজে আপনি দেখবেন। তো আমি দৌড়ে গেছি থানায়, যে আমার ফোনটা নিয়ে গেছে, এভাবে এখান থেকেই আমার মোবাইলটা চালু আছে, একটা ব্যবস্থা নিন। তো উনি থানার থেকে বের হয়ে তারপর ঘটনাস্থলে দেখলো। তো তারপরও উনি বললো যে ঠিক আছে, কালকে আসেন, কালকে ব্যবস্থা নিব। আজ পর্যন্ত এই যে প্রায় 2 মাস হয়ে গেছে, কোনো ব্যবস্থা নিতে পারিনি। আমার ফোনেরও খোঁজখবর নাই। ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, 3 রাস্তার মোড় থেকে শুরু করে মোহাম্মদপুরের বিভিন্ন অলিগলিতে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে রিকশা যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবীরাই প্রধান টার্গেট। ভুক্তভোগীদের একজন আদাবরের বাসিন্দা মোহাম্মদ রিয়াদ। মাস 2 আগে রাত 11:30টার দিকে বাড়ি ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। মোহাম্মদপুর 3 রাস্তার মোড় পার হওয়ার সময় তার পথ আগলে দাঁড়ান কয়েকজন যুবক। চাপাতি দেখিয়ে তার মুঠোফোনটি নিয়ে যায় তারা। মানে ওই রাস্তা পার হতে গেলে আমার সামনে এসে একজন দাঁড়ায়, আমাকে আটকায় হচ্ছে আমি কোথায় থাকি কি এসব জিজ্ঞেস করছিল। ডান দিকে একজন দাঁড়ায় আছে। তো উনি আমার ফোন, মানে আমার ফোন আমার হাতেই ছিল, সাথে সাথে আমার ফোন থেকে হাতের থেকে নিয়ে নিচ্ছে। বুঝে গেছে কি হইতেছে। ডান দিকে একজন চাপাতি দেখাইলো, আর বাম দিকে আর একজন ছুরি দেখাইলো। মানে 3 জন ছিল। একজন সামনে কথা বলতেছে, তার হাতে মনে হয় ডাউন ছিল না, হাতে নিয়ে নিচ্ছে অলরেডি। তো আমার ঘাড়ে হচ্ছে গিয়া ব্যাগ ছিল, ব্যাগে ল্যাপটপ ছিল। এই জন্য আমি আর কোনো ঝামেলাই করতে যাইনি, কারণ ঝামেলা করতে গেলে দেখা গেল ল্যাপটপটা হারাবো। পরে হচ্ছে গিয়া মানে ওই চাপাতি দেখাইলো, আর পাশে গিয়ে ছুরি দেখাইলো। ফোনটা নিয়ে আমারে বললো যে সে হাইটা চলে গেছে। আমি কিছু দূর আগাইলে দেখলাম আমার পিছনে মনে হয় আরেকজনকে ধরছে। শুধু ছিনতাই নয়, চাঁদাবাজদের উৎপাতেও বিরক্ত এলাকাবাসী। স্থানীয় বাজার, ফুটপাতের দোকান ও নির্মাণাধীন ভবন থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ আছে। প্রথম আলোর কাছে এ ধরনের ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু নিরাপত্তার ভয়ে ভুক্তভোগীরা এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় সম্প্রতি একাধিক বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। পুলিশের দাবি, এ ধরনের অপরাধ দমনে তারা কাজ করছে। এর ফলে বিগত বছরের তুলনায় অপরাধ প্রবণতা কমে এসেছে। যেমন ধরেন দুদকের মহাপরিচালকের যে 2টা ফোন ছিনতাই হলো, এটা ধরেন মোহাম্মদপুরে বছরখানেক আগে বা তার আগে নিয়মিত ঘটতো। সেটা এখন আমরা বলতেছি যে এই ঘটনাগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা। আমাদের হয়তো ওই সময় ওইখানে আমাদের অবস্থান ছিল না, এই জন্য তারা এটা সুযোগ পেয়ে যায়। কিন্তু দেখেন আমরা পরবর্তীতে কি করেছি, 24 ঘন্টার মধ্যে এটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখন আমরা বারবার বলতেছি যে কিশোর গ্যাং, কিশোর অপরাধ, এটারই তো কোনো সংজ্ঞা নাই। আপনি জানেন যে 9 বছরের নিচের বাচ্চা যদি কোনো অপরাধ করে অপরাধ হিসেবেই গণ্য হবে না, সে মার্ডার করলেও। জানেন এটা আইনের বয়স্কায়। কিন্তু মোহাম্মদপুর, মিরপুর, জেনেভা ক্যাম্পে 8 বছরের বাচ্চা আপনার মানে টেন্ড মার্ডারার হিসেবে সে কাজ করতে পারে। তার মুখে ব্লেড থাকে, মানে মুখের মধ্যে ব্লেড। বয়স কত? 8 বছর, 9 বছর। তারা ধরনের ব্লেড মাইরে গা কেটে ব্যাগ থেকে জিনিসপত্র নিয়ে চলে যান। 8 বছরের বাচ্চাকে আপনি কোন আইনে ধরবেন? তাইলে আমি কি করবো বলেন? কিন্তু এরা তো অপরাধ করতেছে, এবং 6-7 বছরের বাচ্চা ধরেন মাদক দিয়ে আসতেছে, ইয়াবা দিয়ে আসতেছে এখানে ওখানে। আমি কি করবো এদের বলেন? আমি কি গ্রেপ্তার করতে পারবো তাদের জেলে পাঠাইতে পারবো? কিন্তু করতেছে তো, আপনারাই তো প্রমাণ পাবেন। কিশোর তো এরাই। বা ধরেন 14 বছরের একটা বাচ্চাই ধরেন 10-12 জন রাতে 2টার সময় ঘুরতেছে। আমি জানিও যে হয় অপরাধ করবে বা অপরাধের জন্য সংগঠিত হচ্ছে, না হলে এভাবে চলতে থাকলে এরা 6 মাসের মধ্যে একটা কিশোর গ্যাং তৈরি করে ফেলবে, অপরাধের সাথে যুক্ত হবে। তাহলে আমি কি করবো? আমাকে তো কোনো আইন সাপোর্ট দিচ্ছে না, আমি কি করতে পারি? এটা তো সমাজের দায়। অপরাধ নির্মূলে সামাজিক সচেতনতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর দেওয়ার পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের এই শিক্ষক। যাকে অপরাধের থেকে এটাকে দেখতে হবে যে সামাজিক ব্যর্থতার একটা প্রতিচ্ছবি।
হ্যাঁ, তো এখানে আপনি ধরেন হ্যাঁ, এই লিমিটেশন তো রয়েছেই যে কিশোর গ্যাংকে আপনি যখন ট্রায়ালে নিবেন বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যখন গ্রেফতার করবে, তখন তাদের বয়সের কারণে তারা কিন্তু একটা ছাড় পায়। তো সেই কারণে আমরা কঠোর আইন প্রয়োগ করতে পারি না। এখন আমাদের কিন্তু একটা পপুলিস্ট পারসেপশন আছে যে আইন যদি কঠোর হয় তাহলেই কেবল সমাজ থেকে বিশৃঙ্খলা বা অপরাধ দূর করা যায়। এটা কিন্তু একটা প্রুভেন কনসেপ্ট সবসময়ের জন্য না, বিশেষ করে কিশোর গ্যাংদের ক্ষেত্রে তো মোটেই না। এখানে আপনি আইন প্রয়োগ করে এটাকে হয়তো একটা সাডেন বা একটা স্যাটিসফ্যাকশন বা রিফ্লেকশন আপনি পেতে পারেন, কিন্তু মোটা দাগে এটা সাফল্য আনবে না। সেই কারণে আপনাকে যেটা করতে হবে যে এখানে কিশোরকে আপনি গ্রেফতার করা হয়, দেখা যায় যে তাদের পরিবারের সাথে তাদের সেই ধরনের বন্ডিং নাই, পরিবার তাদেরকে থানা থেকে বা পরবর্তী যে জাস্টিস প্রসেস থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে তেমন দেখায় না, উদাসীন। যেটাকে একটু আগে বলছি যে রাজনৈতিক ছত্রছায়ার বিষয় আছে। কিশোরদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই। এখন ধরেন পুলিশের কাজ হচ্ছে গ্রেফতার করা, এরপরে হচ্ছে ট্রায়াল করা। এখন আপনি বিদ্যমান আইনে তাদেরকে মানে কঠোর শাস্তি দিতে পারবেন না। আর আমি যেটা বলছি যে কঠোর শাস্তি দিয়ে আসলে এই ব্যর্থতাকে আপনি ঢাকতে পারবেন না। এটা যেহেতু সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি, একে আপনাকে সামাজিকভাবেই কিন্তু মোকাবেলা করতে হবে। তার মানে আইনের কঠোরতার দিক না, যে বরং যেই কারণগুলো আসলে এই তাদের কিশোর অপরাধের জন্য পিছনে ফুয়েল করছে, যেটাকে আমরা বলি যে ইনস্টিগেট করছে, সেই কারণগুলোকে আমরা কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছি।